গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো স্বনামধন্য লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোট গল্প। গল্পের নাম আছি। বারান্দায় বসে থাকতে থাকতে একটু ঝিমুনি মতন এসে গিয়েছিল প্রিয়ব্রতর। চটকা ভাঙল উড়ে আসা কথোপকথনের শব্দে। টের পেলেন শর্মার বাঁধা পুরুত বিমল হালদার এসেছে বাড়িতে। বাইরের ঘরে ফর্দ বানানো চলছে জোর, ঘাট কাজের, শ্রাদ্ধের। কোন কোন উপকরণ কতটা লাগবে বিমল তার মাপ বলছে, পিকলু লিখে নিচ্ছে প্রশ্ন করে করে। চোখ থেকে চশমাটা নামালেন প্রিয়ব্রত। কাঁচ মুছছেন। ভুরুতে ভাঁজ, তেল, ঘি, মধু, প্যাকাটি, কুশ শব্দগুলো ধাক্কা মারছে কানের পর্দায়। এত চেঁচিয়ে চেঁচিয়ে না ওড়ালেই কি নয়? সকাল থেকে মাথাটা ধরে আছে, ওই চিৎকারের টিপটিপ ভাব আরও বেড়ে যাচ্ছে। এখন এক কাপ চা পেলে আরাম হতো খানিক। কটা বাজে? সূর্যের হাল দেখে তো মনে হয় বেলা অনেকটাই গড়িয়েছে। এখনও কি চায়ের সময় হলো না? অভ্যেস মতোই প্রিয়ব্রত হেঁকে উঠেছিলেন। শর্মা, কেটলি চড়িয়েছ? প্রশ্নটা কণ্ঠলানিতেই থমকে গেল। ফ্যাকাশে হাসি ভেসে উঠেছে ঠোঁটে, কাঁপছে। ভূষো কালি মাখা হারিকেনের আলোর মতো। আশ্চর্য, ৮টা দিন হয়ে গেল শর্মা নেই। এখনও কেন যে তার অস্তিত্বটা ধাতস্থ হলো না? প্রিয়ব্রতর ক্ষোভটা ফের জাগিয়ে উঠল। একটা অক্ষম জ্বালা, সঙ্গে বোধহয় খানিকটা পোড়াও আছে। বলা নেই কওয়া নেই, ড্যাং ড্যাং করে কেমন চলে গেল শর্মা, একেবারে বিনা নোটিসে। এতটুকু প্রস্তুতির অবকাশ দিল না। অবশ্য মৃত্যু আসন্ন জানলেও কি মনকে পুরোপুরি তৈরি করা যায়? ৮ দিন আগের সন্ধ্যেটাকে আবছা আবছা দেখতে পাচ্ছিলেন প্রিয়ব্রত। রোজকার মতোই পুজো টুজো সারল শর্মা। টিভিতে খানতিনেক সিরিয়াল গিলল। ৯টা নাগাদ খাওয়া দাওয়া। নাতনির জ্বর যাচ্ছিল বলে মেয়েকে ফোন করে তার খোঁজখবরও নিল। ফুলকপির ডালনায় ঝাল বেশি দেওয়া নিয়ে স্বামী স্ত্রীতে মৃদু বিতণ্ডাও হয়েছিল, যেমন হয় নিত্য। তারপর রাতে বিছানা টিছানা করে মশারি পর্যন্ত টাঙালো নিজের হাতে। ঠান্ডা পড়েছে বলে জানলা বন্ধ করা, ঠাকুর প্রণাম, বাতিগ্রস্তের মতো খাটের পাশে চেয়ার টেনে এনে তার উপরে জল রাখা, কোনো নিয়মেরই ব্যত্যয় ঘটেনি। তখনও শর্মা দিব্যি সুস্থ, দিব্যি স্বাভাবিক। মশারিতে ঢুকে কি যে হলো, হঠাৎ একে মৃদু আর্তনাদ, পরক্ষণেই সংজ্ঞাহীন। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল, মেয়ে জামাইকে ফোন। ডাক্তার বাড়িতে পা রাখার আগেই সব শেষ। চিকিৎসা করার সুযোগটা পর্যন্ত মিলল না। কোনো মানে হয়? নির্ঘাত প্রেশার সুগারের রোগ বাঁধিয়ে বসেছিল শর্মা। বোঝার তো জো নেই। কোশমিন কালেও চেকআপ ফেকআপের ধার ধারেনি। প্রিয়ব্রতকে ঠেলে ঠেলে ডাক্তারের কাছে পাঠাবে, অথচ তিনি নিজে স্টেথোওয়ালাদের ছায়া মারাবেন না। বললেই বড় বড় লেকচার। আমি তোমার মতো হেপোকেশের রোগী নই, নিজেকে সামলাও, তাহলেই হবে। ইদানিং অবশ্য হাঁটুর ব্যথায় বেশ কাহিল হতো মাঝে মধ্যে। নিজেই ওস্তাদি মেরে পেনকিলার খেত মুঠো মুঠো। উল্টোপাল্টা ওষুধেরই কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা কে বলতে পারে। সেরিব্রাল অ্যাটাক কি অকারণে হয়? বাবা, বাবা! বারান্দায় পিকলু, পরনে মাতৃবিয়োগের ধরাচূড়া, গালময় খোঁচা খোঁচা দাড়ি, ট্যাকে কুশাসন, হাতে মোবাইল। শর্মা বড্ড পুতুপুতু করে মানুষ করেছে ছেলেটাকে। চশমাখানা পরে নিয়ে সোজা হলেন প্রিয়ব্রত। কিছু বলবি মনে হচ্ছে? ঘাট কাজ দিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। আমার তো কোনো কাজ ফাজ নেই। না না, কাজটা কোথায় করা যায় সেটাই ভাবছিলাম। সে আমি কি বলবো, ওটা তোমার আর বিমলের ব্যাপার। ঠাকুর মশাই তো বলেছেন ঘোষপুকুরে সেরে নিতে। ওখানে নাকি আজকাল অনেকেই করে। ভালো, তাই করো, ঝঞ্ঝাট কম। কিন্তু আমার যে মন খুঁতখুত করছে বাবা। গঙ্গায় গেলেই কি ভালো হয় না? গড়িয়া থেকে বাবুঘাট কি এমন দূর, ট্যাক্সি নিয়ে নেব। তোমারই হ্যাপা বাড়বে,
পুরুত, নাপিত, নতুন জামা কাপড়, জিনিসপত্র, যাবতীয় বোঝা টেনে টেনে নিয়ে যেতে হবে। তারপর ধরো তোমার বউও আছে। ওর যাওয়া তো অব্লিগেটরি নয় বাবা। বাড়িতে নাপিত ডেকে নড়ুন ছুঁয়ে তবে আমি বলবো সুপর্ণাও চলুক। যাওয়া উচিত। দেখো, যা ভালো বোঝো। তবে গঙ্গায় গিয়ে কাজ করলেই কি তোমার মার অনন্ত স্বর্গবাস হবে, নাকি পুকুরে ক্রিয়াকর্ম সারলে সে নরকে পচবে? ওহ বাবা, আমি কি এসব বিশ্বাস করি? তবে তবে কি? মা তো বান্ত। তাছাড়া সবই যখন করছি, এইটুকুই বা ফাঁকি রাখি কেন? আমি তো আপত্তি করিনি। তুমি তো সব ব্যাপারেই খুব প্র্যাকটিক্যাল, তাই বলছিলাম। খোঁচাটা কি খুব তীক্ষ্ণ শোনালো? প্রিয়ব্রত আর চোখে লক্ষ্য করলেন ছেলেকে। তেমন একটা ভাবান্তর তো চোখে পড়ে না। শোকার্ত পিতার মন্তব্য ভেবে খুব একটা আমল দিল না বোধহয়। সরমা শুনলে অবশ্য বেজায় চটে যেত। ছেলের সম্পর্কে সামান্যতম টিপ্পনিও পছন্দ করে না সরমা। ওহ, ফের ভুল হলো, করতো না। এই নিয়ে কত যে ধুমধুমার বেঁধেছে। এই তো এবার পুজোয় পিকলু বউ বাচ্চা নিয়ে কলকাতায় এলো। রাজা আর পুচকুন সহ সুপর্ণা উঠল লেক রোডে, সুপর্ণার বাপের বাড়িতে। ষষ্ঠী থেকে দশমী সেখানে কাটিয়ে তবে আসবে গড়িয়াও। পিকলুও গোটা পুজো ওখানেই পড়ে রইল সারা দিন। রাত্রে শুধু বাড়ি ফিরে শয্যা গ্রহণ। তাও তো অষ্টমী রাতে ফিরলই না। দুঃখ করে প্রিয়ব্রত বলেছিলেন, তোমার পুত্তুর এখন বালিগঞ্জ চিনে গেছে, গড়িয়ার বাপমাকে আর তার মনে ধরছে না। শুনেই সরমা ঝনঝন। কি ছিরির কথা! এ বাড়িতে সারাক্ষণ পড়ে থেকে পিকলুটা করবেটা কি? তোমার হাঁড়িমুখ দেখবে বসে বসে? ওখানে ঘরের দরজায় প্যান্ডেল, ভিড়, আলো, হইহল্লা, বাড়িতে কত লোকজন। 4 বছর পর পুজোর সময় এলো। কটা দিন মনে সুখে আনন্দ ফুর্তি করবে না সবাই? ছেলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনেছে শুনে প্রিয়ব্রত ঠাট্টার সুরেই বলেছিলেন, বুঝলে তো, পাছে এই গেঁয়ো পরিবেশে ফিরতে হয়, তাই তোমার পিকলু সোনা আগে ভাগেই গোড়া মেরে রাখছে। সঙ্গে সঙ্গে সরমার ওকালতি, তুমি কি চাও ছেলেটা এখানে অনন্তকাল মাস মাস 12,000 টাকা করে ভাড়া গুনে যা? জানো না লোন নিয়ে বাড়ি করলে ট্যাক্সে কত ছাড় হয়? নিজের ছেলে একটা সম্পত্তি বানাচ্ছে, তাই দেখেও তোমার চোখটাটায়। প্র্যাকটিক্যাল হওয়ার দোহাই পেরে ছেলে উল্টে সিধে যা বোঝাতো তাতেই উদ্বাহু হয়ে নৃত্যযুক্ত সরমা। পিকলুর আত্মকেন্দ্রিকতা বোঝার মতো বুদ্ধি সরমার ঘটে ছিল না। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছেলে তড়িঘড়ি উড়ে এসেছে, কাছা নিয়েছে, কঠোরভাবে অশৌচ পালন করছে, ঘটা করে শ্রাদ্ধশান্তি করবে। সরমা নিশ্চয়ই উপরে বসে আহ্লাদে আটখানা। অবশ্য আদৌ ওপার বলে যদি কিছু থাকে। পিকলু ঘরে ঢুকে গিয়েছিল। বিমল হালদারের সঙ্গে কথা বলতে বলতে তাকে গেট অবধি এগিয়ে দিয়ে এলো। ফের ফিরেছে বারান্দায়। প্রিয়ব্রতর পাশের চেয়ারটায় বসলো, কুশাসন পেতে, হাতে একখানা ফুলস্কেপ কাগজ। চোখ বোলাচ্ছে এক মনে। লাল কালির ডট পেনে টিক মারছে টকাটক। দেখতে না চেয়েও তাকিয়ে ফেললেন প্রিয়ব্রত। ওটা কি রে? নেমন্তন্ন লিস্ট। কাকে কাকে বলা বাকি রইল? অনেক। ভাবছি এবার টেলিফোনে কিছু সেরে দেব। মার সার্কেল তো নেহাত ছোট ছিল না। কতজনকে গিয়ে গিয়ে আর বলা যায়? সবাইকে বলার দরকারই বা কি? তা হয় নাকি? খবর পেয়েই তো সবাই ছুটে এসেছে, ফোন করেছে। কাজের দিন তাদের না ডাকলে চলে? তো কত লোক হচ্ছে শেষ পর্যন্ত? তা ধরো প্রায় 300। এরপর পাড়া আছে, তাদের লিস্ট আলাদা, মার সঙ্গে সবার যা টার্ম, আশেপাশের কাউকেই তো বাদ দেওয়া যাবে না। তা বটে, দুনিয়া শুদ্ধ সকলেই তো সরমার বন্ধু পরিজন। একসময় ভবানীপুরের বাড়িতে ভয়ানক উৎপাত ছিল আত্মীয় স্বজনের, ওই সরমার কারণেই। সবাই সরমার প্রাণের সখী। ভিড় ভাট্টা, হট্টগোল, লোকজনের সঙ্গে গলাগলি, মাখামাখি কোনো কালেই প্রিয়ব্রতুর বরদাস্ত হয় না। কিন্তু সরমার ওইগুলোই প্রিয়। শেষ বয়সে নিরিবিলিতে থাকার লোভে গড়িয়াতে জমি কিনলেন, ছোটো মোটো একখানা বাড়িও বানালেন। হা হতশ্রী, কোথায় নিরালা!
গড়িয়ায় এসে গোটা পাড়াটাকে আত্মীয় বানিয়ে ফেলল সরমা। এ পাড়ায় তারা আছেন 17 বছর। সাকুল্যে 8.5 জন মানুষও প্রিয়ব্রতকে চেনে কিনা সন্দেহ। অথচ সরমার নাম করলে বোধহয় 1/2 মাইল দূরের লোকেরাও এক বাক্যে বলবে, সেই ফর্সা মতন হাসিখুশি চেহারা ছোটোখাটো মহিলা তো। সরমার জনপ্রিয়তার খেসারত দিতে দিতে প্রিয়ব্রত নাজেহাল। শুধু শান্তি বিঘ্নিত হওয়াই নয়, ছেলে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করতে হয়েছে গাদা গুচ্ছে। এতটুকু গজগজ করলেই পাল্টা ফোঁস। নিজে হুকোমুকো হয়ে ঘরে ঘাপটি মেরে বসে থাকো বলে আমাকেও কি তাই হতে হবে? বিয়ে করে এমন কিছু মাথা কিনে নাওনি যে তোমার ছাঁচে আমি চলবো। এবার অবশ্য পিকলুই ঠেলা সামলাচ্ছে। নেমন্তন্ন, খরচাপাতি, ডেকোরেটর, ক্যাটারার সব মাতৃদায় বলে কথা। প্রিয়ব্রত চেয়ারে হেলান দিলেন, ভাববাচ্চে প্রশ্ন ছুড়লেন, খাওয়া দাওয়ার কি হচ্ছে? সবাই কি পাত পেরে? অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খায় না, তবে ব্যবস্থা তো সবার জন্য রাখতেই হবে। অনর্থক অপচয়। লটে প্যাকেট সিস্টেম করতে পারতে। মা যে প্যাকেট একদম পছন্দ করতো না বাবা, বলতো কাউকে ডাকলে পেট ভরে খাওয়াবি। অন্তত আমার কাজে লোকের হাতে রাধাবল্লভী আর মিষ্টির বাক্স ধরিয়ে দিস না। প্রিয়ব্রত চুপ করে রইলেন। কথা বাড়ানো মানেই মিছিমিছি অপ্রিয় হওয়া। সরমার মতন মিঠে মিঠে বুলি তো তাঁর আসে না। দুর্মুখ বদনামের ধ্বজা নয় আর নাই বা ওড়ালেন। রনি চা এনেছে এতক্ষণে। বারান্দায় বেতের চেয়ারে দুটোর সঙ্গে একটা বেঁটে টেবিল রাখাই থাকে। তার উপর ট্রে নামিয়ে কাপ তুলে দিল বাবা আর ভাইকে, নিজেও নিয়েছে। প্রিয়ব্রতকে জিজ্ঞেস করলো, তোমায় বিস্কুট দেবো বাবা? প্রিয়ব্রত যেন শুনতে পেলেন না। হঠাৎই ঈষৎ অন্যমনস্ক। এক দৃষ্টে ট্রেখানা দেখছেন, হাতলওয়ালা, বাঁশের তৈরি। বছর 5 আগে হ্যান্ডিক্রাফটসের মেলা থেকে কিনেছিল সরমা। কেনাই সার, প্রাণে ধরে একদিনও ব্যবহার করেনি। এমন আরও যে কত শৌখিন জিনিস পড়ে আছে থরে থরে। কী যে উদ্ভট শখ! যে জিনিস কাজেই লাগবে না, কেন যে তার পিছনে পয়সা নষ্ট। সরমা অবশ্য এ ব্যাপারে কোনো তর্কে যেত না, হাসতো মিটিমিটি। কেন যে হাসতো! বাড়িতে এখন অনেক লোক আসছে, হরদম চা টা মিষ্টি টিষ্টি দিতে হচ্ছে। তাই বুঝি কাঁচ আলমারি থেকে বস্তুটি বার করে ফেলেছে রুনিরা। কদিন হাতে হাতে ঘুরে পালিশটা একটু চটে গেছে কি? দেখে কি খারাপ লাগছে প্রিয়ব্রতর? কষ্ট হচ্ছে? প্রিয়ব্রত বুঝতে পারছিলেন না ঠিকঠাক। শুধু একটা চোরা অস্বস্তি টের পাচ্ছেন বুকে। সরমার জিনিসপত্রের উপর মায়াটা কি তার মধ্যে সংক্রামিত হলো? রুনি ফের ডাকছে, কি গো বাবা, দেবো বিস্কুট? না, বিকেলের প্রথম চাটা আমরা তো শুধুই খাই রে। আমরা খাই শব্দ দুটো যেন দোল খেয়ে গেল বারান্দায়। বাতাস যেন কেঁপে উঠল একটু। পিকলুর মুখে পলকা ছায়া, রুনির চোখে মেঘের আভাস। তোমায় চা দিতে বোধহয় একটু দেরি হয়ে গেছে বাবা, তাই না? ঠিকই আছে, তোরা কাজকর্মে ব্যস্ত। বুঝতে পারছি, কদিন ধরে তোমার খুব অনিয়ম হচ্ছে। প্রিয়ব্রত এবার আর জবাব দিলেন না। কী বা বলবেন? অনিয়মকে তো নিয়ম করে নিতে হবে এখন থেকে, অনভ্যাসকে অভ্যাস। পিকলুর মোবাইল বেজে উঠেছে। খুদে যন্ত্রটা কানে চেপে গ্রিলের ধারে উঠে গেল পিকলু। অফিসের ফোন, চোস্ত ইংরেজিতে কথা চলছে। ফোন আলাপ শেষ করে পিকলু ফিরল চেয়ারে। ফুলস্কেপ কাগজটা ভাঁজ করে কোলের ওপর রাখল। আমার গ্যাড়া দুটো কোথায় গেল রে দিদি? অনেকক্ষণ সারা শব্দ নেই। চা শেষ করে কাপটা ট্রেতে রাখছিল রুনি। পুচকুর তো এই সবে ঘুমালো, সারা দুপুর যা দস্যিপানা করলো বাপস। আর আমার বড়টা কি করছে রে? সে যথারীতি টিভির সামনে, পোগো চ্যানেল। ওফ, ছেলেটার বড্ড টিভির নেশা হয়েছে। স্কুল থেকে ফিরে জামা জুতো পর্যন্ত ছাড়ে না, রিমোট নিয়ে বসে যায়। সুপর্ণার সঙ্গে তো রোজ এই নিয়ে লাগে। এই একটা ভাইস থেকে আমি কিন্তু বেঁচে গেছি। ঝুমুরটার কোনো কালেই টিভির নেশা ছিল না। এখন বড় জোর এক একটা গানের প্রোগ্রাম দেখে কিংবা কুইজ টুইজ, ব্যাস। তার জন্যই তোর ব্রেনটা এত শার্প। সে আমাদের রাজাও খুব বুদ্ধিমান,
পুচকুনকে সেদিন কি সুন্দর করে বোঝাচ্ছিল, ঠাম্মা আকাশে চলে গেছে, ঠাম্মা আর ফিরবে না, ঠাম্মা এখন তারা হয়ে গেছে। মৃত্যু ব্যাপারটাকে ওর নিজের মতো করে বুঝে নিয়েছে। একমাত্র আমারই মগজে ঢুকছে না মা কি করে হঠাৎ নেই হয়ে গেল। আনবিলিভেবল। সেদিন মাঝরাত্রিরে যখন জামাইবাবুর ফোনটা পেলাম, দিদি তুই ভাবতে পারবি না, উই ওয়ার সো স্টার্ন। সুপর্ণা তো সঙ্গে সঙ্গে সুটকেস গোছাতে শুরু করলো, আর আমি থ্রু আউট দ্য নাইট ঠাই বসা। নিজেকে নিজে বারবার বলছি খবরটা ভুল, খবরটা ভুল। আমার তো এখনো বিশ্বাসই হয় না। মা ছাড়া এবারে আমি কল্পনাই করতে পারি না বাবা যে কি করে একা একা এখানে থাকবে। কি যে বলিস, বাবা এখানে একা থাকবে কেন? বাবা আমার সঙ্গে যাবে। পিকলু ঝুঁকে প্রিয়ব্রতর কবজি ছুঁল। কি যাবে তো বাবা? উফো নয়, তুমি আমার কাছে থাকবে। ফার্স্টলি ফাঁকা বাড়িতে তোমার বাস করাটা আমরা অ্যালাউ করবই না। সেকেন্ডলি ব্যাঙ্গালোরের ক্লাইমেট তোমার খুব স্যুট করে, তুমি নিজেই দেখেছ। না গরম না ঠান্ডা, না ড্রাই না ওয়েট। আইডিয়াল প্লেস ফর ইউর এজ অ্যান্ড হেলথ। সরাসরি কথাটার প্রতিবাদ করতে পারলেন না প্রিয়ব্রত। গত 8 বছরে তিনি বার কয়েক গেছেন ব্যাঙ্গালোরে। প্রথমবার অবশ্য স্বেচ্ছায় নয়, সরমার জোড়াজুড়িতে। পিকলু তার আখের গোছাতে বাপ মাকে ফেলে কেটে পড়ল। সে ডাকলেই অমনি ল্যাং ল্যাং করে ছুটতে হবে। প্রিয়ব্রত অন্তত সেরকম বাবা নন। তবে যাই হোক, গিয়ে পড়ার পর কিন্তু মন্দ লাগেনি। চমৎকার শহর, সুন্দর সুন্দর বাড়ি, অজস্র পার্ক, এখনও অনেক সবুজ আছে, বাতাসও মোটামুটি নির্মল। কিন্তু সে বেড়ানো, মেয়াদ 3 হপ্তা, কি মেরে কেটে 1 মাস। যাওয়ার জন্য যার বেশি উৎসাহ, দিন 15 কাটলেই তারই যে পালায় পালায় রব। গোবিন্দর মার হাতে বাড়ি ছেড়ে এসেছি, কি হাল করে রাখছে কে জানে। প্রিয়ব্রত তখন হাসতেন, ঠাট্টা জুড়তেন, বলতেন, স্বর্গে গিয়েও তুমি বাড়ির ভাবনায় 2 পা ছড়িয়ে কাঁদবে। কি আশ্চর্য, আজ সরমারই সেই উদ্বেগ বেজে উঠল তার গলায়। তোর কাছে চলে গেলে আমার এই বাড়ির কি হবে রে? এটা কোনো প্রবলেমই নয় বাবা। আপাতত দিদি জামাইবাবুরা দেখাশোনা করুক, পরে ভেবেচিন্তে কিছু একটা করা যাবে। দেখি। ওভাবে এড়িও না। সুপর্ণাও তোমাকে একা রেখে যেতে রাজি নয়। নিয়ম ভঙ্গের পরের দিন ফিরছি আমরা, তোমারও প্লেনের টিকিট বুক করা হচ্ছে। সে কি, অমন হুট বলতে চলে যাওয়া যায় নাকি? একটা আস্ত সংসার ফেলে রেখে পাকাপাকি। প্রিয়ব্রত স্বরে খানিকটা অপ্রসন্নতা এসেই গেল, কিন্তু চটজলদি সিদ্ধান্ত নেওয়া তার ধাতে নেই। ভালোও লাগছে না। পিকলু কিন্তু হাসছে। তোমার আবার সংসার কি? কিছু মনে করো না বাবা, সংসার তো ছিল মার। তুমি তো থাকতে পেইং গেস্টের মতো, বাজার করা ছাড়া কুটোটি পর্যন্ত তোমার নাড়তে হয়নি। দুদিকে মাথা নাড়লেন প্রিয়ব্রত। হয় না, হয় না। কারণটা ছেলেকেও বোঝাতে পারছেন না। আরও যেন তাই অসহায় লাগছে নিজেকে। জাগতিক হিসাবে তার তো চলে যাওয়াই শ্রেয়। মেয়ে জামাইয়ের আতান্তর কাজের লোকের ভরসায় পড়ে থাকা, তবু কোথায় যেন একটা বাজছে। কোথায় যে? রুনি বাবাকে দেখছিল, বোধহয় অনুমান করতে পারল প্রিয়ব্রতর দোলাচল। পিকলুর দিকে ফিরে বলল, শোন, অনর্থক তাড়াহুড়া করিস না। বাবার মনটাকে একটু থিতু হতে দে। তোরা নিশ্চিন্তে চলে যা। আমি নয় কদিন এখন বাবার কাছে বসে থাকব। আর ঝুমুরের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আমরা তো সবাই ব্যাঙ্গালোরে যাচ্ছি, তখন নয় বাবাও। পিকলু মাথা দোলালো। তোদের হাউজিং লোকেশনটা ঠিক কোথায়? সাউথ ব্যাঙ্গালোরেই তো? না, পুরো দক্ষিণ নয়, একটু পূব ঘেঁষা। আমাদের মেন অ্যাডভান্টেজ যেটা হবে, সুপর্ণা স্কুলটা খুব কাছে, সকালে অটো না পেলে হেঁটে মেরে দেবে। তবে আমার অফিস বা রাজা স্কুলের ডিস্টেন্স খুব একটা কমছে না। সেদিক দিয়ে বাবা আমরা বেশ আছি। তোর জামাইবাবুর অফিস, ঝুমুরের স্কুল খুব কাছাকাছি। এখন ঈশ্বর করুন মেয়েটার মাধ্যমিকের রেজাল্টটা যেন ঠিকঠাক হয়, ওকে যেন স্কুল পাল্টাতে না হয়। ঝুমুরকে নিয়ে তো চিন্তার কিছু নেই, ওর রেজাল্ট দারুণ করবে, অঙ্কে যা মাথা। ওটা পাপের ধারা পেয়েছে।
লিটারেচারেও বাপকা বেটি, 1 নম্বরে ঢ্যাঁড়স। এবার ক্লাস 9-এ উঠলো, ভাবছি টিউটার বদলাবো, অন্তত ইংরেজি। মায়ের মৃত্যু, বাবার একা থাকার সমস্যা ছেড়ে ভাই বোন ঢুকে পড়েছে নিজেদের বৃত্তে। প্রিয়ব্রত অখুশি হলেন না, বরং যেন স্বস্তি পেলেন মনে মনে। উঠে পড়েছেন চেয়ার ছেড়ে। কোথায় চললে বাবা? অনেকক্ষণ বসে আছি, হাঁটি, ক্রমটা ছাড়াই। বাড়ির সামনেটায় ছোট্ট বাগান, প্রিয়ব্রত সরমার নন্দনকানন। গেট পর্যন্ত মোরাম ঢালা রাস্তার ডান দিকটা প্রিয়ব্রতর, বাঁ দিক সরমার। ডাইনে ফুল, বাঁয়ে সবজি। বাড়ি করার পর জায়গাটা বহুকাল অযত্নেই পড়েছিল। ঝোপ আগাছা গজাত, লোক ডেকে মাঝে মাঝে কাটিয়ে ফেলা হতো, ব্যাস। চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রিয়ব্রতকেই প্রথম গাছগাছালিতে পেল। নার্সারি থেকে ভালো জাতের গোলাপ চারা এনে পুঁতলেন জমিতে। রথের মেলা থেকে এলো বেলফুলের গাছ, এলো 3-4 জাতের জবা। শীতের মরশুমে ফুটলো ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা। আহা, কি তাদের বাহার! সরমাও খুশি, পটাপট গাঁদা জবা ছিটছে আর ঠাকুরের পায়ে নিবেদন করছে। পুষ্পচয়নে প্রিয়ব্রতর তীব্র বিরাগ। সরমার তাতে বয়েই গেল। গোলাপ চারার ফাঁকে ফাঁকে বসে গেল লঙ্কার চারা, চন্দ্রমল্লিকার গায়ে বেগুন গাছ। প্রিয়ব্রত কপাল কুচলায়, সরমাও রণংদেহী। অগত্যার শান্তি বজায় রাখতে বাগান হলো হিন্দুস্তান পাকিস্তান। তোমার ভাগে তুমি যত উচ্ছে বেগুন পটল মূলো ফলাও, আবার বাগানে শুধু ফুলই ফুটবে। তুমি আমার ফুল ছোবে না, আমিও তোমার লেবু লঙ্কায় জিভ ঠেকাবো না। তা শেষ অবধি গোটা অবশ্য ধরে রাখতে পারেননি প্রিয়ব্রত। খেয়েছেন সরমার লেবু, লঙ্কা, ধনেপাতা, সঙ্গে 4টি টিপ্পুনিও গিলেছেন। প্রিয়ব্রতর ফুল ফুটপাট চলে গেছে দেবতার শ্রীচরণে। সরমা নাকি মোটেই ছেড়ে না, গাছের তলা থেকে কুড়িয়ে আনে। বিভাজন রেখার মাঝ বরাবর দাঁড়িয়ে পুরনো কথাগুলো মনে পড়ছিল প্রিয়ব্রতর। গাছে কদিন জল পড়েনি, সরমার টমেটো লঙ্কার পাতারা ঝিম মেরে গেছে। প্রিয়ব্রতর মরশুমি ফুলের চারাটাও নিয়মান। বাগানের জন্য বাইরে একটা কল আছে, লম্বা পাইপ আটকানোই থাকে মুখে। কল খুলে পাইপ হাতে প্রিয়ব্রত ঢুকলেন সরমার এলাকায়। অস্বচ্ছন্দ পায়ে সিক্ত করছেন গাছগুলোকে। ঝুঁকে দেখলেন টমেটো গাছে ফল ধরেছে ছোট ছোট। ভিজে পাতা পরন্ত সূর্যের আলো মেখে চিকচিক করে উঠল। পাতা বেয়ে জল ঝরছে টুপটাপ, অশ্রুবিন্দুর মতো। প্রিয়ব্রত বসে পড়লেন উবু হয়ে, আঙুল বুলিয়ে মুছে নিচ্ছেন জল। অচেনা স্পর্শে গাছটা কি একটু চমকালো, অবাক হলো। সুপর্ণা বারান্দায় ডাকছে। প্রিয়ব্রত ঘাড় ফেরালেন। জল খাবার খাবেন তো এখন? রাজা পুচকুনের জন্য সুজি বানাচ্ছি, দেব? সুজি? নোনতা সুজি, আপনি তো ভালোবাসেন। তা বাসেন বটে, তাই নোনতা সুজি প্রীতি নিয়ে কম কথা শুনিয়েছে সরমা। বানিয়েও দিত, আবার গজগজও করত। আজব লোক বাপু, ঝাল খাবার দিলে চিল্লাবে, তেল মশলা ভাজাভুজিতে নাক ছিটকাবে, মিষ্টি মাছটা মুখে রোচে না, ওই ভ্যাস্তা ভ্যাস্তা মাদ্রাজি অখাদ্য গিলে কি সুখ পাও। প্রিয়ব্রত হয়তো মুখ ফসকে বলেই ফেললেন, অত কথার দরকার কি? রেড়ির তেলে ভাজা চপসিঙাড়াই খাইও রোজ, তাই খেয়ে পেট পচিয়ে মরব। সঙ্গে সঙ্গে সরমার পাটকেলটি উড়ে আসবে। আমি তো তোমায় বিষই খাওয়াই। একটা বাতিগ্রস্ত লোকের ঘর করতে করতে আমার জিভেও বাদ ধরে গেল। সুপর্ণা চলে যেতেই প্রিয়ব্রত আবার বাগানে মনোযোগী। জলসিঞ্চন সমাপ্ত করে ধুলেন হাত পা। সন্ধে নামছে, এবার শুরু হবে লোকজন আসার পালা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর না কারোর পদধূলি পড়বেই। বিশ্রী, বড্ড বিশ্রী কাটে এই সময়টা। সান্ধ্য রুটিনের ছকটা জানা হয়ে গেছে প্রিয়ব্রত। যে বা যারাই আসুক, প্রথমে খানিকক্ষণ বিষণ্ণতা বিরাজ করবে ঘরে। চলবে মৃদুস্বরে এলোমেলো স্মৃতিচারণ, সরমার গুণকীর্তন। তারপর এসে পড়বে 2-4টে মজার ঘটনা। সেই সূত্র ধরে অজস্র হাবিজাবি গল্প। হাসি উচ্ছ্বাসে ক্রমশ থই থই করবে গোটা বাড়ি। বাচ্চারা ছুটবে, খেলবে। সুপর্ণা আর উনি ব্যতিব্যস্ত হয়ে চা বানাবে বারবার। আর সেই উৎসবের এক কোণে দুঃখী দুঃখী বোকা বোকা মুখে বসে থাকবেন প্রিয়ব্রত, সঙ্গের মতো। বাড়ি ফাঁকা হতে হতে 9:30।
নৈসাহার ঢুকতে ঢুকতে 10:30। খাওয়া দাওয়ার পর বাড়ির সামনেটা একটু পায়চারি করেন প্রিয়ব্রত, অভ্যাস। আজ আর বেরোলেন না, ঠান্ডা বাড়ছে। কানের কাছে খ্যাচর খ্যাচর করার মহিলাটি তো নেই, নিজে থেকে সাবধান হওয়াই ভালো। ঘরে এসে বন্ধ করলেন জানলাগুলো, বসেছেন খাটে, সামনের টেবিলে এলোমেলো ছড়ানো বই। শরদিন্দু অমনিবাসটার উপর ছোট্ট একটা ছবি, পোস্টকার্ড সাইজের সরমা, বছর 7 আগের তোলা। সামনে প্লেটে 2খানা কালাকাঁদ, ছোট গ্লাসে জল। সম্ভবত পুত্রবধূ খেতে দিয়ে গেছেন শাশুড়িকে। ধূপও জ্বালিয়েছিল শরদিন্দুর উপরে, ছাই ঝরে ঝরে মলাটখানা ধূসর। দৃশ্যটায় প্রিয়ব্রত বেশ মজা পেলেন। সারাটা জীবন সরমা গল্পের বইয়ের ছায়া মারায়নি। প্রিয়ব্রতর পড়াশোনার অভ্যাসটাকে ব্যঙ্গই করে গেছে বরাবর। এখন আর বুলি ফুটছে না তো, তাই ছাই ঝরিয়ে ঝাল মেটাচ্ছে। ভাবছে এতেই যদি প্রিয়ব্রতকে চটানো যায়। প্রিয়ব্রত ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটল। কি বিচিত্র এক সম্পর্ক! 42টা বছর তারা একসঙ্গে কাটালেন, অথচ কোথাও তাদের মিল ছিল না, না স্বভাবে, না চলনে বলনে, না রুচিতে, না বিশ্বাসে। তবু পাশাপাশি রয়ে গেলেন তো। তিনি কি অসুখী ছিলেন? কিংবা সরমা? এত অমিল, এত বিষাদ সত্ত্বেও একে অন্যের এত কাছাকাছি থাকা যায় কোন জাদুতে? রুনি ঘরে ঢুকেছে। বাবার দৃষ্টি অনুসরণ করে মার ছবিটাকে দেখল এক ঝলক। বাবার কাছে এসে পিঠে হাত রাখল। তুমি মার ছবিটা দেখছো? নান্টু যেটা আজ বাঁধিয়ে দিয়ে গেল? মেয়ের কাছে ধরা পড়ে গিয়ে প্রিয়ব্রত অপ্রস্তুত। ফ্রেমগুলো তো বেশ ভালোই হয়েছে দেখছি। ওটাই বোধহয় মার লাস্ট ছবি, তাই না? হ্যাঁ, পিকলু পুজোর সময় তুলেছিল। ছবিটা তোমার ঘরে রেখে যাই? কেন? বাইরের ঘরের টেবিলটা সেফ নয়। পুচকুনটা যা লাফালাফি করে, কখন যে হাত লেগে পড়ে ভেঙে যায়। পুচকুন কি এ ঘরে আসে না? শ্রাদ্ধের দিন অবধি টিকিয়ে রাখতে গেলে বরং কোনো আলমারির মাথায় তুলে রাখো। রুনি আর পিড়াপিড়ি করল না, একটুক্ষণ চুপ করে জিজ্ঞাসা করল, ওষুধ খেয়েছো? এই খাবো। এক্ষুনি খাও। ওঠো, বিছানাটা করে দিই। খাট থেকে নেমে প্রিয়ব্রত টেবিলের ড্রয়ার খুললেন, হাতে হাতে বার করলেন ট্যাবলেটের স্ট্রিপ। ধাতব ফয়েল ছিঁড়ে বড়ি পুড়লেন মুখে, জল দিয়ে গিলছেন। চাদর ঝাড়াঝাড়ি করে মশারি টাঙাচ্ছিল রুনি। ছত্রির কোণটা লাগাতে লাগাতে বলল, কাল সকালে কিন্তু আমায় একবার বাড়ি যেতে হবে বাবা। তুই যে এখন কদিন থাকবি বললি? সে তো আছি, কালও বিকেলেই চলে আসবো ঝুমুরকে নিয়ে। আসলে কি জানো তো, টানা 3 দিন ধরে আছি। আমার শাশুড়িতে আবার হ্যাল হ্যাল ঝ্যাল ঝ্যাল। মার মতো শক্তপোক্ত তো নয় যে এক হাতে সব সামাল দেবে। এদিকে কর্ণাদের যা অফিসের চাপ, সেও বেচারি কোনো দিকেই টাকাতে পারি না। গিয়ে সংসারটাকে আবার একটু সেট করে দিয়ে আসবো। প্লাস ঝুমুরের স্কুলে কাল একটা পেরেন্টস মিটিং আছে, ওটাও অ্যাটেন্ড করতেই হবে। বুঝলাম। কি? তুইও তো পৃথিবীতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিস। পিকলুরা চলে যাওয়ার পর তুই এসে থাকবি কি করে? পার্মানেন্টলি হয়তো সম্ভব নয়, তবে ঝুমুরের বড়দিনের ছুটিটা তো এখানেই কাটাতে পারি। তারপর তো তোমার রেগুলার আসা যাওয়া করবই। সেই ভালো, দেখে টেকে যাস। রুনি চোখ মুচকে প্রিয়ব্রতর দিকে তাকিয়ে রইল একটুক্ষণ। বুঝিবা পড়তে চাইছে বাবার অভিমানটাকে। বুঝতে পারছি বাবা, তুমি অ্যাবসলিউটলি একা হয়ে গেলে। তো কি আছে, অথর্ব তো হয়নি। বটেই তো, বড় জোর 2-2.5 মাস। তারপর তো তুমি পিকলুর কাছেই। ইচ্ছে হলে মাঝের কটা দিন আমার কাছে গিয়েও কাটাতে পারো। প্রিয়ব্রত উত্তর দিলেন না, ভালো লাগছে না কথা বলতে। আরও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল রনি। বাথরুম সেরে প্রিয়ব্রত ঢুকে পড়লেন বিছানায়। সরমা চলে যাওয়ার পর পিকলু রুনি দুজনেই পাশে শুতে চেয়েছিল। প্রিয়ব্রত রাজি হয়নি, অস্বস্তি হয়। মশারি গুঁজে বেডশিট টিপে প্রিয়ব্রত নিভিয়ে দিলেন টিউবলাইট। গায়ে চাদর টেনে চোখ বুজেছেন। ঠিক তখনই কানের কাছে ফিস ফিস, কি গো, কি ঠিক করলে, যাচ্ছ? কোথায়? ঢং বোঝো না যেন, পিকলুর কাছে। প্রশ্নই আসে না।
কারণটা জানতে পারি? অন্য কারুর সংসারে থাকা আমার পোষাবে না। পিকলু অন্য কেউ হলো? বললাম তো, কাউকে আমি ডিস্টার্ব করতে চাই না। তোমার পিকলু, তোমার রুনি, কাউকে না। একেই বলে গোয়ার গোবিন্দ। এখানে তোমার দেখাশোনা কে করবে শুনি? ওই আবদা গোবিন্দর মা? তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। বেইমানি করে যখন কেটে পড়েছ, কেটেই পড়ো। ইস রে, সে উপায়ও কি আছে আমার? বাতাসের শব্দ পাক খেতে লাগলো ঘরে। বাতাসের শব্দ নাকি প্রিয়ব্রত নিজেরই হৃদয়ের ধ্বনি? দেওয়াল, দরজা, জানলা ফুঁড়ে ঘুরছে এ ঘরে ও ঘরে, ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তিল তিল করে গড়ে ওঠা পুরনো সংসারটাকে। বারান্দার বেতের চেয়ারে গিয়ে বসলো। দুলে দুলে নিচে নেমে যাচ্ছে বাগানে, ভাসছে, নাচছে। শীত শীত করছিল প্রিয়ব্রত। আশ্চর্য, একটা উষ্ণতাও যেন চারিয়ে যাচ্ছে সর্বাঙ্গে। প্রিয়ব্রত সরমার দিকে ফিরে শুলেন।